বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকীর এই শুভক্ষণে দেশের ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গণভবন প্রান্তে উপস্থিত আছেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ৩৯,৩৬৫টি ছিন্নমূল অসহায় দরিদ্র পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবেন। এর মাধ্যমে শুধু আজকে একদিনেই ১,৯৬,৮২৫ জন অর্থাৎ প্রায় ২ লক্ষ ছিন্নমূল গৃহহীন মানুষ জীবনে প্রথমবারের মতো নিজ গৃহে আশ্রয় লাভ করবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা সরাসরি যুক্ত হয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামে এবং বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামে। এছাড়াও বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা এবং উপজেলা প্রান্তে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা সবাই যুক্ত আছি। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্টের হত্যাকাণ্ডের শিকার মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। স্মরণ করছি 71-এর সকল বীর শহীদগণকে। প্রিয় সুধীবৃন্দ, করোনা কালে সারা পৃথিবীর অর্থনীতি যখন স্থবির, উন্নয়ন যখন গতিহারা, তখনই এদেশের সবচেয়ে অনগ্রসর এবং ছিন্নমূল পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে গত 3 বছরে প্রায় 12 লক্ষ মানুষ ঘর পেয়েছে। পৃথিবীতে এমন উদ্যোগের কোনো নজির নেই। একই সাথে আজকে বাংলাদেশের 159টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হবে। ইতপূর্বেকার হিসাব যোগ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ পর্যন্ত বাংলাদেশে 211টি উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশে প্রতিটি গৃহহীন পরিবার পাচ্ছে 2 শতক খাস জমি স্বামী স্ত্রীর যৌথ নামে এবং স্বামী পরিত্যক্তা নারীদের নিজ নামে দলিল সম্পাদন করে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবারকে আপনি দিচ্ছেন 400 বর্গফুট আয়তনের 2 কক্ষ বিশিষ্ট একক ঘর, টানা বারান্দা এবং রান্নাঘর সহ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন। বাংলাদেশের ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয় বিবেচনা করে আপনি দিয়েছেন দুর্যোগ সহনীয় এবং স্থানান্তরযোগ্য ঘর। পাহাড় এবং সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিল রেখে আপনার পরামর্শে দেয়া হয়েছে মাচাং ঘর এবং টং ঘর। পুনর্বাসিত সকল পরিবারকে আপনি দিয়েছেন বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানি। নান্দনিক সৌন্দর্যের চিরায়ত গ্রামীণ দৃশ্যপটে রচিত হয়েছে গুচ্ছাকারে নির্মিত আশ্রয়ন এলাকায়। প্রতিটি আশ্রয়ন গ্রামে এখন রয়েছে পুকুর, কমিউনিটি সেন্টার, স্কুল, সংযোগ সড়ক, খেলার মাঠ,
আর প্রার্থনা গৃহ। আপনার এই মানবিক উদ্যোগের দৃষ্টান্ত কোথাও কখনো দেখা যায়নি। আপনার দেয়া ঠিকানায় আশ্রয় পেয়েছে ভিক্ষুক, পরিচ্ছন্নতা কর্মী, বেদে, দলিত হরিজন, কুষ্ঠরোগী, জলবায়ু উদ্বাস্তু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের হিজড়া, কয়লা খনির শ্রমিক, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবা এবং লাখো হতদরিদ্র আশ্রয়হীন মানুষ। আপনি নিজেই আজ কোটি মানুষের আশ্রয়স্থল। একসময় বিপদ, ভয় এবং শঙ্কা নিয়ে যারা বাস করত সড়কের পাশে, রেল স্টেশনে, বাস স্টেশনে, বাঁধের উপরে, অফিসের বারান্দা এবং পরিত্যক্ত স্থানে, তাদেরকে আপনি দিয়েছেন ঘর। কবি জসিমউদ্দিনের বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। মাননীয় প্রধানমন্ত্রী, সেই আসমানিরা এখন ঠিকানা পেয়েছে রঙিন টিন আর পাকা দেয়ালের বাড়িতে। এমনকি নদীতে ভেসে থাকা বেদে আর মানতারা উঠেছে ডাঙার নতুন ঘরে। এবার আশ্রয়নের ঘরের মালিকদের পরিবর্তিত জীবন নিয়ে একটি ভিডিও চিত্র দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। জীবন এখানে মধুর আলোর মতন নির্মল, বিপুল সম্ভাবনাময়। জীবন এখানে ভীষণ সরব, ঘরে ঘরে উৎসব, উঠোন জুড়ে সুখের অনুভব। মেলাদিন আগের কথা, আমাদের থাকনের জায়গা ছিল না। নদী ভাঙনে ঘর হারাইয়া পরের জায়গায় বেরিবাদের উপর বাস স্টেশনে, রেল স্টেশনে থাকতাম। খাওয়ানোরও ঠিক ছিল না, এক বেলা খাইলে আর দুই বেলা পেটে পাথর বেঁধে রাখতাম। দেশ স্বাধীন হইল। ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। আমার দেশটার হাল বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের জাতির পিতা, আকাশের মতো উদার মহামানুষ। তিনি তো দেশটা স্বাধীন করলেন। আমাদের সুখের জীবন দেওয়ানের লাগা জীবনে 12 বছরের বেশি সময় ধরে কারাগারেই থাকছেন। কত নির্যাতন সহ্য করছেন আমাদের লাগা। মানুষের জন্য ওনার বহুত মায়া ছিল। যারা গরিব ছিল, নিজে জমা জমি ছিল না, তাকে জমি দেওয়া শুরু করলেন। দেশের সব গরিবের একটা জমি হইব, ঘর হইব, আমারও একটা হইব। তার হইল না। কপালটাই খারাপ রে দাদা ভাই। কেন দাদু? নিয়ম খারাপের দল শেখের তুই বেটে ছাড়া পরিবারের সবাই মাইরা ফেললো। দেশটা অন্ধকারে ডুবা গেল। আমাকে জমি হইল না, ঘরও হইল না। কান্নায় হতাশায় কাটতে গেল 21টা বছর। শেখের বেটি শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হইলেন। পাপের মতো তারও আমাকে লাগে মনটা কান্দা উঠলো। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। হ্যাঁ, ও আমাকে জমি আর ঘর দেওয়া শুরু করলেন। সারা দেশে উনি ঘর বানাই দিছে। আমি একটা ঘর পাইলাম, জমি পাইলাম। তবু করিমন দাদি, বেওয়া দাদি, রহিম দাদা, সবুর দাদা, এই নামে যে কয়জন থাকি সবাই উনি ঘর বানাই দিছে। কাজ কামের লাগা ঋণও দিছে। তবু খেলার মাঠ এটাও উনি বানাই দিছে। হ্যাঁ, হইলে তো আমি প্রতিদিনই খেলি। খাবার পানির ব্যবস্থা করছে। বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক করে দিছে। এই যে লাইট জ্বলে, টিভি চলে, সেই ব্যবস্থাও কইরা দিছে।
এখন আর কোনো কষ্ট নাই। তোমরা স্কুলে যাইতেছো, পড়ালেখা শিখতেছো, বড় হইবা, একদিন দেশের মুখ উজ্জ্বল করবা। শিখির ভীতি আমাকে আশা ভরসা, অন্তরের ভালোবাসা। তার জন্য তো আমাকে ঘর হইছে, জমি হইছে, সম্মান হইছে। এখন সাহস পাই আমরা সবাই শেখ হাসিনার সাথে এক লগে থাকি। এক লগে থাকলে দাদু কি শেখ মুজিব আমাকে লাইগা, দেশের সবার ভালো লাইগা দুঃখ কষ্ট করছে, তার স্বপ্ন পূরণ হইব। শেখ হাসিনার আমরা বুক দিয়ে আগলা রাখবো। হ্যাঁ, আমাকে কথা রাখছে, তারাই শুধু বিশ্বাস করি। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আবার ধরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। সুধীবৃন্দ, এবার মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং একযোগে বাংলাদেশের 493টি উপজেলার 39,365টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং এ পর্যায়ে দেশের 7টি জেলার সকল উপজেলা সহ 159টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন হিসেবে ঘোষণা করার জন্য সবাই অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় মুক্ত গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সুধীবৃন্দ এবং যারা বিভিন্ন এলাকায় আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, আর আশ্রম প্রকল্পের যারা উপকারভোগী পরিবার, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আশ্রম 2 প্রকল্পের অধীনে চতুর্থ পর্যায়ে 39,365টি ভূমিহীন পরিবারকে আমরা আজকে গৃহ হস্তান্তর করব। যারা এই জমি পেয়েছেন এবং ঘর পেয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং তিনি উদ্যোগ নিয়েছিলেন ভূমিহীন মানুষের মাঝে কার্যকরী বিতরণ এবং ঘর তৈরি করে দেওয়া। গুচ্ছ গ্রাম প্রকল্প শুরু করেছিলেন, কিন্তু সম্পন্ন করে যেতে পারেনি। 75 অবস্থাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁরটাকে সারা দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যারা আমাদের বিজয় এনেছিল এবং যারা আত্মাহুতি দিয়েছে সেই সকল শহীদদের প্রতি, আমাদের নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট শুধু আমার বাবাকে হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার 3 ভাই, 2 ভাই নবপরিণীত বধূ, আমার চাচা, আত্মীয় পরিবার পরিজন, 18 জন সদস্য সেই দিন শাহাদাত বরণ করে। তাদের আজকে স্মরণ করি, তাদের একটা মাগফিরাত কামনা করি। জাতির পিতা শুধু আমাদের ঘরে দেননি, স্বাধীনতায় দেননি, এদেশের মানুষের জীবন জীবিকার জন্য তিনি যে কর্মসূচি হাতে দিয়েছিলেন সে যদি তিনি বাস্তবায়ন করে যেতে পারতেন, তো বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠত। কিন্তু 75 পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে
ছিনিমিনি খেলেছে, শোষণ করেছে আর নিজেদেরই ভাগ্য করেছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই কাজ করেছে এবং সেটা আজকে প্রমাণিত সত্য। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, কিন্তু বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা 96 সালে প্রায় 21 বছর পর সরকার গঠন করি, তখন 97 সালেই আমরা উদ্যোগ নিই এই আশ্রম প্রকল্পে, এবং যারা একেবারে ভূমিহীন গৃহহীন মানুষ তাদের আমরা বিনা পয়সায় ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের ভূমিহীন মানুষের জন্য খাস জমি উদ্ধার করার লক্ষ্য নিয়ে প্রতি মানুষের 100 বিঘার উপর কারো জমি থাকবে না, অতিরিক্ত জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে, সেই উদ্যোগটাই নিয়েছিলেন। এবং তিনি 1972 সালে 20 ফেব্রুয়ারি ভোলার এক জনসভায় বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন, কোট, একটি পরিবার মাত্র 100 বিঘা সম্পত্তি রাখতে পারবে, প্রয়োজন বোধে এটা আরো কমানো হতে পারে। বিভিন্ন পরিবারের কাছ থেকে পাওয়া বাড়তি জমি ও সরকারের হাতে খাস জমি সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হবে। অতীতের মতো পশুদের নামে জমি ভাগ করে দিয়ে এই ঘোষণাকে ফাঁকি দেওয়ার বা পাশ কাটিয়ে যাওয়া চলবে না, আনকোট। আমি আজকে সত্যি খুব আনন্দের যে আজকে আবার আমরা এর মধ্যে কয়েকটা আমরা ঘর দিয়েছি, আর আজকে আরো প্রায় 39,365টি ভূমিহীন গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তাদের মাথা গোঁজা ঠাই করে দিচ্ছি, তাদের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে পারছি। আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে নেই, কিন্তু যেখানেই থাকুক নিশ্চয়ই তার আত্মা শান্তি পাবে, এবং তার দুঃখী মানুষের মুখে যে হাসি ঘর পাওয়ার পর অন্তত সেই হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ছিয়ানব্বই সালে যে সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল, কারণ এরপরে তো একের পর এক মিলিটারি ডিক্টেটর অথবা তাদেরই দোসরা দেশ পরিচালনা করেছে। আমরা তখন ব্যারাক হাউস নির্মাণ করে দিতাম যাতে কেউ বাড়িঘর বিক্রি করতে না পারে, ঘরের চারা বিক্রি করতে না পারে, এরপরে আমরা পুনর্বাসন করা শুরু করেছিলাম। এরপর আবার আমরা ক্ষমতা আসতে পারিনি। 2009 সরকার আসার পর আবার নতুন উদ্যোগে আমরা কাজ নিই এবং আশ্রয়ন 2 এই কর্মসূচি নিয়ে আমাদের এই কাজ শুরু। আজকে আমি ধন্যবাদ জানাই মাঠের ময়দানে যারা কাজ করেছেন, আমাদের প্রশাসন থেকে শুরু করে যারা এই উদ্যোগের সঙ্গে ছিলেন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বা নির্বাচিত প্রতিনিধিরা যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষের ভূমিহীন থাকবে না। আর বিশেষ করে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি 2020 সালে, তো তখন আমাদের সিদ্ধান্তই ছিল যে এর মধ্যে আমরা এই দেশের মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেবো। সেই উদ্দেশ্য নিয়েই আমরা ব্যাপকভাবে কাজ শুরু করি। কারণ 97 সাল থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং চরাঞ্চলে আমরা মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছিলাম এবং আশ্রম প্রকল্প 1-এর মাধ্যমে আর আমরা 2 বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় 5,14,597টি পরিবার পুনর্বাসন করা হয়েছে। এবং আমরা আরেকটা উদ্যোগ আমাদের নিয়েছিলাম, যাদের ভিটে মাটি আছে তাদেরকে ঘর করে দেওয়া, সেটা আমরা বাংলাদেশ ব্যাংকে গৃহায়ণ তহবিল নামে একটি তহবিল করে এখানে এনজিও বা কোনো প্রতিষ্ঠান তারা মাত্র 1% সার্ভিস চার্জের টাকা নিতে পারবে, আর যাদেরকে ঘর করে দেবে তাদের কাছ থেকে তাদের যদি লোন দেয় তো 5% বেশি নিতে পারবে না। এভাবে আমরা অনেক মানুষকে পুনর্বাসন করেছিলাম সেই সময়। তাছাড়া আরেকটা প্রকল্প আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে যারা বস্তিবাসী তারা যদি নিজের গ্রামে ফিরে যেতে চায়, তো
তো যাদের জমি আছে তাদের ঘর করে দেওয়া, 6 মাস পর্যন্ত তাদেরকে বিনা পয়সা খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের জীবন জীবিকার সুযোগ করে দেওয়া। সেসব অনেক বস্তিবাসীও ফিরে গিয়েছিল, কিন্তু 2001-এ আমরা যখন সরকার আসতে পারলাম না, তখন আবার সেই মানুষগুলি আসলে আমি বলবো দুর্দশায় পড়ে। যার এখন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদেরকে পুনর্বাসন করতে। 91 সালে একটা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, তখন বিএনপি ক্ষমতায়। সেই ঘূর্ণিঝড়ের সময় আসলে সেই ঘূর্ণিঝড়টা আসছে তার যেটা ব্যবস্থা নিতে হবে সে সরকারকে কোন রকম ব্যবস্থা নেয়নি। যেহেতু আমাদের সংগঠন সারা বাংলাদেশে ছড়ানো, সেই ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে আমি ফোন পাই এবং আমাকে জানানো হয় যে এভাবে ঘূর্ণিঝড়ের পুরো এলাকা, বিশেষ করে চট্টগ্রাম এবং আমাদের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ তছনছ হয়ে যায়। আওয়ামী লীগই প্রথম আমরা ছুটে গিয়েছিলাম এই দুর্গত মানুষের পাশে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আমরা নিজের চোখে দেখেছি যখন আমরা ত্রাণ বিতরণ করতে চাই যে মানুষের লাশ, মানে পশু পাখির লাশ সব একসাথে ভাসছে, ছোট শিশু থেকে শুরু করে মা তার সন্তানদের নিয়ে অথবা পড়ে আছে। এরকম বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা মানুষের সাহায্য করি এবং মানুষের পাশে দাঁড়াই এবং লাশের ব্যবস্থা করি। কিন্তু তখনকার যে সরকার, আমরা যখন পার্লামেন্টে বিষয়টা তুললাম, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি ঘুমোচ্ছিলেন, জানে না। আর আমাদের 3 বাহিনী প্রধান গলফ খেলছিলেন। ঘূর্ণিঝড়ে যে এত বড় ক্ষতি হয়ে গেছে তাও তারা জানে না। বিমান বাহিনীর চট্টগ্রামে যত যে কটা প্লেন ছিল, হেলিকপ্টার ছিল ধ্বংস, নৌবাহিনীর সব ধ্বংস, আর সারা বাংলাদেশ তো তছনছ, একেবারে চট্টগ্রাম থেকে নিয়ে উপকূলীয় অঞ্চল। কিন্তু আমরা সেই সময় রাস্তাঘাট সব বন্ধ ছিল, কিন্তু আমরা ছুটে গিয়েছিলাম এবং মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই সময় অনেক মানুষ উদ্বাস্তু হয়ে কক্সবাজারে বস্তিতে থাকতো। এবারে আমরা তাদেরকে পুনর্বাসন করেছি। কক্সবাজারে খুশকুল নামক একটি জায়গা, সেখানে আমরা 5 তলা বিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ করে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় ওখানে 4409টি জলবায়ু উদ্বাস্ত পরিবার আছে। আমরা তাদের পুনর্বাসন করার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই প্রায় 640 জন মানে পরিবার তারা সেই ফ্ল্যাট পেয়েছে, বাকি কাজগুলিও চলছে। এভাবেই আমরা তাদেরকে সাহায্য করছি। আমাদের দেশে আপনারা জানেন যে বেদের শ্রেণী আছে, ভাসমান জীবন যাপন করে। বরগুনা, সেখানে রাঙাবলি এলাকা মান্তা শ্রেণী আছে, তারা ওই নৌকায় জীবন যাপন করে, শুধু মাছ ধরে তাদের জীবন চলে। তাছাড়া আমাদের হিজড়া সম্প্রদায়, যাদেরকে আমরা এখন স্বীকৃতি দিয়েছি সাংবিধানিক ভাবে, সেই সাথে আমাদের আরো ভাসমান যারা বেদের শ্রেণী, সবাইকে আমরা পুনর্বাসন করে দিচ্ছি। চা শ্রমিকদের জন্য আমরা বিশেষ বরাদ্দ দিয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছি। আর যখনই আমরা কোনো প্রকল্প করছি, সেখানে যারা উদ্বাস্তু বা যাদের জমি নিচ্ছি তাদেরকেও আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। প্রতিটি প্রকল্পের সাথে সাথেই এই মানুষগুলি যেন একেবারে ভূমিহীন হয়ে না যায়, উদ্বাস্তু হয়ে না যায়, সেই জন্য তাদের জন্য ঘর বাড়ি তৈরি করে একেবারে পদ্মা সেতু প্রকল্প থেকে শুরু করে পায়রা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের যত প্রকল্প আমরা করেছি, প্রতিটি জায়গায় যা যা জমি নিয়েছি তাদের সবাইকে আমরা এই ঘর বাড়ি করে আশ্রয় দিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না, সাথে সাথে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং সকলেই সেখানে কিছু না কিছু উৎপাদন করছেন বা কোনো
হাতের কাজ করছেন, নানাভাবে কাজ করে নিজের জীবন জীবিকা নিচ্ছে। সবচেয়ে বড় কথা, ঘরের মেয়েরা সব থেকে বেশি কর্মক্ষম, তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা আমাদের লক্ষ্য করেছি যে তাদের এই কাজের ফলে এটা আমাদের অর্থনীতিতেও কিন্তু যুক্ত হচ্ছে। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা সহ 159টি উপজেলা সম্পূর্ণ ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়ে গেছে। সেখানে কোনো মানুষ আর ভূমিহীন নাই, গৃহহীন নাই। এই 149টি উপজেলাকে আমরা ভূমিহীন, গৃহহীন করতে পেরেছি। আর এর আগে আমরা পঞ্চগড়, মাগুরা জেলার সকল উপজেলা সহ 52টি উপজেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি উপজেলাও বাকি থাকবে না। আমি যে সকল উপজেলাগুলো ভূমিহীন, গৃহহীন মুক্ত হলো সেগুলো উল্লেখ করছি। যেমন ঢাকা জেলার দোহার, সাভার, কেরানীগঞ্জ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, মাদারীপুর জেলার কালকিনি, রাজৈর, শিবচর, ডাসা, শরীদপুর জেলার শরীদপুর সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, পাকুন্দিয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ সদর, গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, নরসিংদী জেলার নরসিংদী সদর, বেলাবো, পলাশ, মনোহরদী, রায়পুরা, শিবপুর, টাঙ্গাইল জেলার দেলদুয়ার, ধনবাড়ি, মধুপুর, মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, মুন্সিগঞ্জ সদর, রাজবাড়ী জেলার পাংশা, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, সালথা, নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, পূর্বধলা, বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, কালমাকান্দা, আটপাড়া, মোহনগঞ্জ, ময়মনসিংহ জেলার গৌরীপুর, ত্রিশাল, তারাকান্দা, শেরপুর জেলার নকলা, ঝিনাইগাতি, নলিতাবাড়ি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ, কক্সবাজার জেলার চকরিয়া, চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, চাঁদপুর জেলার মতলব উত্তর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, আখাউড়া, কুমিল্লা জেলার 14 গ্রাম, মনোহরগঞ্জ, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, লালমাই, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর, রংপুর জেলার কাউনিয়া, তারাগঞ্জ, দিনাজপুর জেলার বিরল, কাহারুল, খানসামা, ঠাকুরগাঁও জেলার হরিপুর, নীলফামারী জেলার নীলফামারী সদর, কিশোরগঞ্জ, নওগাঁ জেলার ধামারহাট, পত্নীতলা, মহাদেবপুর, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, জয়পুরহাট জেলার কালাই, খেতলাল, জয়পুরহাট সদর, আক্কেলপুর, রাজশাহী জেলার পুঠিয়া, পবা, বাগমারা, দুর্গাপুর, গোদাগাড়ি, তানোর, বগুড়া জেলার ধুনট, শিবগঞ্জ, সোনাতলা, কাহালু, শাহজাহানপুর, নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, পাবনা জেলার আটঘরিয়া, পাবনা সদর, সাঁথিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল, ভোলাহাট, গোমস্তাপুর, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কলারোয়া, দেবহাটা, যশোর জেলার কেশবপুর, শার্শা, বাগারপাড়া, মেহেরপুর জেলার মেহেরপুর সদর, মুজিবনগর, কুষ্টিয়া জেলার কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, ভোলা জেলার ভোলা সদর, পিরোজপুর জেলার নাজিরপুর, ভান্ডারিয়া, নেসারাবাদ, কাউখালী, ইন্দুরকানী, মঠবাড়িয়া, ঝালকাঠি জেলার নলসিটি, রাজাপুর, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর, দুমকি, রাঙাবালি, বরগুনা জেলার বামনা, বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিপুর, বাকেরগঞ্জ, মুলাদি, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, পানিয়াচং, চুনারুঘাট, সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর। আমরা সর্বশেষ সাল নাগাদ অনুযায়ী 9টি জেলা এবং 211টি উপজেলা সমূহে শতভাগ ভূমিহীন, গৃহহীন জেলা, উপজেলা ঘোষণা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এই ভূমিহীন, গৃহহীন যদি পাওয়া যায়, আমি আপনাদের সবাইকে এই অনুরোধটা করব, যারা এখানে শুনছেন, সংযুক্ত আছেন, আপনাদের সব এলাকায় এবং যেসব এলাকা ইতিমধ্যে আমরা মানে সকলকে ঘর দিয়েছি, কিন্তু সেখানেও যদি আরো কেউ বাকি থাকে ভূমিহীন, মানে ভূমিহীন পরিবার, নিশ্চয়ই সেই তালিকাটাও আপনারা করবেন, তাদেরকে আমরা ঘর করে দেব। কাজে সেটা আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো, আপনারা সেটা করবেন। কারণ আমরা
চাই যে প্রত্যেকটা মানুষ সে ঘর পাবে, আশ্রয় পাবে, তার জীবন জীবিকা হবে, সে কখনো মানে এই সমাজের বোঝা হয়ে থাকবে না, সে নিজের পায়ে সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াবে, সম্মানের সাথে বসবাস করবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আজকে আমি সত্যি আনন্দিত যে আমরা আজকে আরো 39,000-এর উপরে ঘর দিলাম। আমি একটু পরেই এখানে যারা ঘর পেয়েছেন তাদের সাথে তাদের কথা শুনবো, তাদের অনুভূতিটা আমি জানবো। আমি চাই এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করব, এটাই আমাদের লক্ষ্য। আর যারা এই গৃহ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একেবারে প্রশাসন থেকে নিয়ে শুরু করে একদম একজন শ্রমিক পর্যন্ত, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যেটা আমি দেখেছি যে আন্তরিকতার সাথে কাজ করেছেন সবাই। মানে আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে যে প্রত্যেকে যে অনুভূতিটা পেয়েছি যে প্রত্যেকেই এই দরিদ্র মানুষগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই ঘর বাড়ি নির্মাণ, তাদের সমস্ত সুযোগ সুবিধা যা করে দিয়েছেন। বিশেষ করে আমাদের সরকারি যারা অফিসার ছিলেন বা কর্মচারী ছিলেন তারা, এবং আশেপাশে যারা বসতকারী বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যারা করছেন, প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করেছে, এবং যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমি ধন্যবাদ জানাই যে আপনারা সব থেকে একটা সোয়াবের কাজ করেছেন, সব থেকে বড় একটা কাজ করেছেন, বোধহয় জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছেন। এই ভূমিহীন দুঃখী মানুষগুলিকে ঘর বাড়ি দিয়ে তাদের মুখের হাসিটা দেখে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমি আমাদের এটা তো আগেই বলে দিলাম যে আমাদের 7টি জেলা, সকল উপজেলা সহ সারা দেশে 149টা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আর কোথায় সংযুক্ত হবে দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার হস্তান্তরের ঘোষণা দিতে হবে, ওখানে সবাইকে ওই যে স্যার লেখাটা আছে। এখন আমরা যে ভূমিগুলি দেব সেগুলি হস্তান্তর করতে হবে, দলিলগুলি। তো আমি আমার পক্ষে উপজেলা প্রান্তে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপকারভোগীদের নিকট এই জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ এটা আপনারা আমার পক্ষ হয়ে হস্তান্তর করবেন। আমি আপনাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি। সবাই এখন এই ভূমিহীনদের মাঝে আপনারা কবুলিয়তনামা এবং জমির দলিল, নামজারি খতিয়ান বসেন বসেন সবাই বসেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার ভাষণে আপনি ভূমিহীনদের পুনর্বাসনে বঙ্গবন্ধুর নির্দেশনা
উচ্চারণ করেছেন। বঙ্গবন্ধুর আরেকটি নির্দেশনা আমি উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে 1972-এর 9 মে রাজশাহীর মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, এই সম্পত্তি আমার বাংলাদেশের 7.5 কোটি লোকের সম্পত্তি। উদ্বৃত্ত জমি ভূমিহীনদের, গরিবদের মধ্যে বিলি করে দেওয়া হবে। খাস মহলের জমি গরিবদের ছাড়া আর কাউকে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার পিতার কথা রেখেছেন। অভাজনদের বানিয়েছেন রাষ্ট্রের মালিক। আপনার সময়কালে এ যাবৎ 38 লক্ষ মানুষকে ঘর প্রদানের মাধ্যমে আপনি তৈরি করলেন মানবাধিকার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ইতিহাস। এই প্রসঙ্গে বলতে চাই, অমূল্য যে মাটির জমিন স্বাধীন করলেন পিতা, কন্যা জুড়লেন সোনার খনি, আশ্রয় দিলেন সেটা। সুধীবৃন্দ, এবারে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত হতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। اللهم يا رب العالمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين, মাওলা দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। আমাদের প্রিয়জন, আপনজন, আমাদের ছেড়ে যারা কবরবাসী হয়ে গেছেন, দয়া করে তাদেরকেও ক্ষমা করে জান্নাত নসিব করে দিন। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 15 আগস্টে তারই সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সেদিন যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাওলা, ইয়া আল্লাহ, দয়া করে আমাদের দেশের প্রতি, আমাদের এই জাতির প্রতি আপনার পক্ষ থেকে রহমতের, বরকতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং সারা দেশের 159টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। এদেশের লক্ষ লক্ষ মানুষকে তিনি জমি এবং ভূমি, বাড়ি দান করেছেন। রব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রীর পুণ্যময় এই মহান খেদমতকে আপনি কবুল করুন এবং তাকে উত্তম জাযা দান করুন। দেশ ও জাতির জন্য তার সকল অবদানকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সুস্বাস্থ্য এবং বরকতময় জীবন দান করুন, দীর্ঘ হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশ ও জাতিরকে আপনার পক্ষ থেকে যাবতীয় কল্যাণের ফয়সালা করুন। ইয়া আরহামার রাহিমিন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি তাকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, মাহে রমাদান আমাদের খুব কাছে, আমরা যেন রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত লাভ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করুন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে বরকতময় জীবন আপনি দান করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আমরা 3টি গ্রামের সাথে যুক্ত হব আশ্রয়নের। তার আগে আমি একটু বলতে চাই, বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় সংসদ সদস্য বৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্য সহ সকল কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এবং তাদের নিবিড় সম্পৃক্ততার কারণেই এই বিশাল কর্মযজ্ঞ আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছি। এবং একই সাথে আমি স্মরণ করতে চাই উপজেলা প্রশাসনের তরুণ কর্মকর্তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে
অবৈধ দখলদার আর দুর্বৃত্তদের অপদখল থেকে ৬,১০০ একর খাস জমি উদ্ধার করেছেন, যার বাজার মূল্য ৩,৩০০ কোটি টাকার বেশি। আপনি স্যার প্রথম বঙ্গবন্ধু ট্রাস্টের মাধ্যমে টাকা দিয়ে যেখানে খাস জমি পাওয়া যায় না সেখানে জমি কেনার জন্য আপনি অর্থ দিয়েছেন এবং পরবর্তীতে এই অর্থ থেকে ৩০৬ একর জমি কেনা হয়েছে। আমি সবচেয়ে বেশি মাঠে যারা সম্পৃক্ত ছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী, পিআইও, এদের কঠোর পরিশ্রম এবং তত্ত্বাবধান ছাড়া এই কাজ বাস্তবায়ন সম্ভব ছিল না। তাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একই সাথে এই কাজ বাস্তবায়নে সকল রাজনৈতিক কর্মীরা আমাদেরকে অফুরন্ত সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ। এবারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়নের 3টি গ্রামে সরাসরি যুক্ত হয়ে আপনি উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবেন। প্রথমেই আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম প্রান্তে সঞ্চালনার জন্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গাজীপুর জেলার সাথে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ায় গাজীপুরবাসীর পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই জেলা শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের 142টি ঘর ভূমিহীন গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গাজীপুর জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উপস্থিত আছেন সম্মানিত বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ, ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সুপার গাজীপুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদদের। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাস ঐতিহ্যের বর্ণিল আলোতে ভাস্বর সবুজ শিল্পে ভরপুর ঐতিহ্যের গাজীপুর, প্রাচীন বাংলার ফাওয়ালগড়ি আজকের গাজীপুর, যা দেশের মধ্যভাগে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান গাজীপুরের। 71-এর প্রথম সশস্ত্র প্রতিরোধ দখলদার বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালির প্রথম অস্ত্র গর্জে ওঠে এখানেই। রাজধানী ঢাকার নিকটতম জেলা, তাই বরাবরই আপনার জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। পোশাক শিল্প আর রপ্তানি অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে গাজীপুর। আপনার হাত ধরে বদলে গেছে এই জেলা, সাধিত হয়েছে বহুমাত্রিক উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার আজন্মলাগ্য স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার গরিব দুঃখী নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানো। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মর্মে আপনি প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনার এই প্রত্যয় অনুসরণে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অনন্য উদ্যোগ আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সকল ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়। পরিকল্পনা নেওয়া হয় তাদেরকে অর্থনীতির মূল স্রোতধারায় ফিরিয়ে আনার। উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের কঠোর পরিশ্রম ও নিবিড় তত্ত্বাবধানে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় গাজীপুর জেলায় 1817টি ঘর নির্মাণ করে সকল ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই পুনর্বাসন কার্যক্রমে সমগ্র গাজীপুর জেলায় উদ্ধার করা হয়েছে 50 একর সরকারি খাস জমি, যার আনুমানিক বাজার মূল্য 180 কোটি টাকা।
আর চতুর্থ পর্যায়ে আপনার উপহারের 336টি ঘর হস্তান্তরের মাধ্যমে গাজীপুর জেলার সকল উপজেলায় শতভাগ ভূমিহীন গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো। এর মাধ্যমে আপনি গাজীপুর জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন, যা গাজীপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল অনুসরণে 8 একর খাস জায়গায় 142টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আপনার উপহারের ঘরে পুনর্বাসিত করা হয়েছে। এই প্রকল্প গ্রামে ঘর নির্মাণ ছাড়াও অন্যান্য সকল নাগরিক সুবিধা সংযোজন করার লক্ষ্যে প্রকল্পের অভ্যন্তরে একটি সুপরিসর মসজিদ, একটি বিদ্যালয়, একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। সংস্থান রাখা হয়েছে একটি পুকুর ও একটি কবরস্থানের। প্রকল্পের অভ্যন্তরে রয়েছে প্রশস্ত রাস্তা ও সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলদ ও বনজ গাছ সমৃদ্ধ বাগান এবং পারিবারিক পুষ্টি বাগান সৃষ্টির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপস্থিত অসহায়, দরিদ্র, সম্বলহীন মানুষেরা আজ আনন্দে আত্মহারা। আপনার উপহারের ঘর বদলে দিয়েছে তাদের জীবন। রঙিন টিনের ছাউনিতে আপনি বুনে দিয়েছেন তাদের নতুনভাবে বাঁচার স্বপ্ন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পের প্রান্তে উপস্থিত আসে 142টি পরিবারের উপকারভোগী। আপনি সানুগ্রহ সম্মতি দিলে একজন উপকারভোগীকে আমি তার অনুভূতি ব্যক্ত করার সুযোগ দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, যে অবশ্যই আমি তার অনুভূতি জানতে চাই যে ঘরটা পাওয়ার আগে কি করতেন আর এখন কেমন লাগছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি 142 নম্বর ঘরের বাসিন্দা 29 বছর আগে স্বামী হারানো সহায় সম্বলহীন দুধজান বেগমকে মাইক্রোফোন হস্তান্তর করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা, আপনি ভালো আছেন? আমরা কিন্তু অসহায় লোক আছিলাম, রাস্তাঘাটে থাকছি, মানুষের কাজ কাম করছি। আমার ঠিকানা ছিল গাজীপুর। আমি এক বাড়িতে থাকতাম। হঠাৎ করে একদিন বললো আমি রোজা রয়েছি, ইফতারি লমু, আমার ঘরের চাবি হারাই গেছে গা, চাবি ভাই না। ইফতারি লমু, এই সময় মতো ইফতারি লমু, চাবি ভাইতাছি না। পরে মালিকরে কইলাম যে আমি চাবি ভাইতাছি না, এত কষ্ট হইতাছি। এরকম কইলো কি, রাগারাগ করলো, করনে আমি আরেক বাড়িতে গেলাম গা, গিয়ে ইফতারি লই আরেক বাড়িতে গেলাম। মালিকের কাছে কইলো যে এই বেড়ি ঘরের ভিতরে কারেন্টে শর্ট করবার চাইছি। যখন এই কথা কই বলছে, তখন সেই বাড়ির মালিক আমার ফোন দিছে, কয় আপনি কই? আমি কই আমি এই বাড়িতে ইফতারি লইলাম। কয় আপনারা বলে কারেন্টে শর্ট করছেন, আমি কই কেউ দেখছে? কয় না। পরে কনে আমি সেই বাড়ির থেকে বাড়ি গেলাম গা, গিয়ে হাইরিয়া মা 2 মাস রইলাম আমি দেশে বিদেশে। থাকার পরে এখন রোজাই পড়ছে, আমি রোজার মধ্যে ইফতারি লমু, রোজা থাকমু, মানুষ তারাবি পড়মু। ওখান আমি ঠিকানা পাই না। পরে গেলাম গা মেয়ের বাড়ি গিয়া আমি এক মাস পর্যন্ত এখানে রইলাম, যে দেখি আমার ছেলেরা কি আমার খোঁজ করে নাকি। কই আমি সেই জায়গায় রইলাম, আমার আর খোঁজ করলো। যা হোক, রোজা গেছে, ঈদের মধ্যে খোঁজ করবো, ঈদের মধ্যে মা খোঁজ করে নাই। এর পরে আমি বললাম যে আমারে কুরবানি দেবো, আমার তারা কুরবানি দিব, আমার খোঁজ করবো। তবু আমার খোঁজ করলো না। না করার পরে আমি দেশে বিদেশে থাইয়া হাইরিয়া মানুষের সহযোগী করি, মানুষের রুগী দেখি, আমি লাশ দোয়াই সবকিছু করি। ওখান শুনলাম যে আপনি ঘর দেন। পরে আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢুয়ে হাইরে আমার এমন একটা আনন্দ লাগে। আমি ঘর পাইছি, আমার কারেন্ট কাটতে দিচ্ছে, আমি ঘর পাইছি, আমি মনে করুন মোটর পাইছি, আমি ফাঁকা ঘর পাইছি, আমি 2 শতক জমি পাইছি। আমার ঘর থেকে গার্জেন রাখা মেরে ফেলাই দিচ্ছে, আমার ঘরের কারেন্ট কাটতে দিচ্ছে। আমি সব কিছু পাইছি, আমি স্কুল পাইছি, আমি মসজিদ পাইছি, আমি রাস্তা পাইছি, আমি সবই পাইছি। মা, ওখানে আমি পঙ্গু হয়ে গেছি। আমি চিন্তা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি সবার জন্য দোয়া করি। করার পরে ওখানে আমার আলুর হাড় ক্ষয় গেছে গা, আমার ঠ্যাঙ্গের হাড় বাইরে গেছে গা। আমি 4.5 পয়সার ওষুধ খাইলে, আমি শুধু খাইলে আল্লাহ রাসূলের উপরে ভরসা, যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, যতদিন বাঁচাই রাখো, মানুষের সেবা করবার তৌফিক দাও। শুনছি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবর মানুষের পাশে দাঁড়াইতো, সহযোগী করতো। তারা আত্মহত্যা করলো, শত্রুরা করার পরে আজকে সত্যের নিশান আমার শেখ হাসিনা মা। আপনারা দেখছি না জীবনে আজকে আমাদের
আজকে আমরা ভাবছিলাম যে আমরা যখন মারা যাবো আমার কই নিয়ে দাফন করবো, আমাদের জায়গা বাড়ি নাই, বাবার ঘর হয়েছিলাম, বাইরের পরিচয় দেন, আমি গরিব দিয়া 2 বার করে আইসি, আমি বাইরের বাড়ি আমি জিনিসপত্র খাওয়াই লইছি লই গেছি গা, আমি গরিব পরিচয় দিছি না। এখন আমি ভাবছি যে আমার মায়ের সামনে এই সবুজ নেতা সামনে আমি কেমনে দাঁড়াবো। আল্লাহ আমার দাঁড়াবার শক্তি দিছে, মা আমার দান করছে। আমি ধন্যবাদ দেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এখন তো ঘর পাইছেন, সব পাইছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আর কি বলবে? স্যার আছে স্যার, আমাদের এখানে স্যার আরো উপকারভোগীরা আছে, আপনি সানুগ্রহ অনুমতি দিলে আমরা আরো একজনের বক্তব্য শুনতে পারি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আপনাদের মা আমাকে প্রতিবন্ধী ভাতা দেন, আমি সেই ভাতা পাই। মা এই ভাতা নিয়ে মানুষের বাড়ি বাড়ি থাকতাম। মা আমাকে কেউ জায়গা দিত, কেউ দিত না, বাড়ি থেকে বাড়ি করে দিত। মা এখন আপনার ওসিলায়, আপনার দয়ায় আমি ঘর পেয়েছি, স্কুল পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, রাস্তা পেয়েছি। আমার আর কোনো চিন্তা নাই মা। এখন আমার ভিক্ষা টিকা করে খেতাম, এখন আর ভিক্ষাও করবো না মা। আমি ছোট্ট একটা দোকান দিয়ে যদি আপনি দয়া করেন আমি দিনটি কাটাই দেবো মা। কাটাই দিয়ে আপনার এই রাজ্যে আল্লাহ পাক যেন ইমান সত্য করে আপনার জন্য দোয়া প্রার্থনা করার মতো অভিজ্ঞান করে মা। আমি আপনার জন্য চিরকাল দোয়া করি মা। আর আপনার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুকে স্মরণ করে তাকেও তার মাগফিরাত কামনা করে আপনারা আল্লাহ আল্লাহ যায় পৃথিবী ছেড়ে চলে গেছে, তারাই যেন ব্যস্ত নসিব করে আল্লাহ পাক। এই আহ্বান রেখে আপনার যে দোয়া প্রার্থনা রেখে মায়ের জাতকে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের, জয় বাংলা। শেখ হাসিনা সরকার আমাদের বারবারই দরকার, চিরদিনই দরকার। অনেক ধন্যবাদ। আমরা এখন একটু অন্য জেলায় যাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ জেলা প্রশাসক গাজীপুর। আমরা গাজীপুরের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা চলে যাচ্ছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রাম। সেখানে সঞ্চালনার জন্য আছেন জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান, তাকে অনুরোধ করছি সঞ্চালনার জন্য। আচ্ছা, আমরা দেখছি যে গোয়াইনঘাটে আমাদের ইন্টারনেট একটু ডাউন, আমরা পরবর্তীতে গোয়াইনঘাটে আসছি। আমরা এখন বরিশালে যাচ্ছি। বরিশাল উপজেলার বানরিপাড়া পৌরসভার উত্তরপাড় গ্রাম প্রান্তে সঞ্চালনার জন্য আছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তাকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। দক্ষিণ বাংলার প্রবেশদ্বার ঐতিহাসিক বরিশাল জেলার সন্ধ্যা নদী বিধৌত বানরিপাড়া উপজেলার পৌর এলাকার উত্তরপাড় গ্রামের আশ্রয়ন থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের সকল সদস্যকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাগণকে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশের। জাতির পিতার সুযোগ্য কন্যা হিসেবে মুজিব বর্ষে আপনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আপনার সেই ঘোষণা বাস্তবায়নের জন্য সমগ্র বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে মুজিব বর্ষের ঘর। বরিশাল জেলায় 5,935টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের
মধ্য থেকে ইতিমধ্যে ৩,২৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। আজকে আপনি আরো ১৫০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি সহ গৃহ প্রদান করেছেন এবং বরিশাল জেলার ৪টি উপজেলা বাবুগঞ্জ, উজিরপুর, মোলাদি এবং বাকেরগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়নে যেখান থেকে আমরা সংযুক্ত হয়েছি, এই জায়গাতে ৬ একর ৩০ শতাংশ জমি অবৈধ দখল মুক্ত করে ইতিমধ্যে ৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। এই জায়গায় প্রতি শতক জমির বর্তমান বাজার মূল্য ৬ লক্ষ টাকা। ২ শতক জমি সহ প্রতিটি ঘরের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এখানে ৮৭ জন উপকারভোগীর প্রত্যেকেই আজকে থেকে ১৫ লক্ষ টাকার সম্পদের মালিক মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে বসবাসকারী উপকারভোগীগণের সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তা নিয়ে আমরা একটি সুন্দর পুকুর খনন করে দিয়েছি এবং এখানে বসবাসকারীদের জন্য নামাজের জন্য আমরা একটি মসজিদ নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছি এবং একটি কবরস্থান নির্মাণের কার্যক্রমও আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এখানে সালাম জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়েছেন বরিশাল জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বরিশাল জেলা ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরিশাল সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন সেই উপকারভোগীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ সম্মতি পেলে উপকারভোগীগণের মধ্য থেকে আমরা একজন নারী এবং একজন পুরুষ উপকারভোগীর অনুভূতি শুনতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে তো আরো অনেক রয়ে গেছে, আমার উদ্যোগ তারাও মানে এই আপনার প্রকল্পের বাড়ি পায়, সেজন্য পুরো বরিশাল ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা দিতে পারি। সেই ক্ষেত্রে আমি আমাদের যারা আছেন সবাইকেও বলবো এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশা বা বৃত্তশ্রেণী তাদেরকেও বলবো নিজেরাও যেন একটু উদ্যোগ নেন। আপনার যে উপকার, আমাদের নেতাদের সাথে তো কথা হবে, সবার সাথে কথা হবে, কিন্তু যারা উপকারভোগী আমি তাদের অনুভূতিটাই জানতে চাই, কাজে তাকিয়ে দেবেন। আশা করছি এবছরের মধ্যেই আমরা বরিশাল জেলার বাকি 6টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, নারী উপকারভোগী কথা বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বানুরবেড়া থেকে মনোয়ারা বেগম বলছি। মা, মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মা, আপনি কেমন আছেন? মা ভালো? মা ৭১-এ আমার মিলিটারিতে ঘর পড়াই দিয়েছে। মা, আমার মা কোনো দখল পায় নাই, ভিক্ষা করে তারপরে একটু ঘর উঠেছে। মা, সে ঘরটুকু বন্যায় চলে গেছে। আমাকে 2 বোন লইয়া মায় বানুরি ভেড়া পৌরপার চলে আইলো। এ জায়গা ও জায়গা টাক খাই। মা, তারপর 18 বছর আগে মা আপনার বাড়ি আমি গিয়েছিলাম, আমি রন্ডি সারে লইয়া। আপনার সাথে আমি নামাজ পড়ছি, খানা খাইছি। আপনি মাতবাড়ির নামাজের ঘরে বসিয়া আপনি মিলাদ দুরুদ পড়ছেন, আমি আপনার সাথে নামাজ পড়ছি, খানা খাইছি। মা কয়, মা আপনি আমারে ঘর দিয়েছেন। মা, আমি এই আপনার বাড়িতে আইয়া যে বাড়ি রইতাম আমারে নামাই দিয়েছে। মা, আমি রাইতে জোরদা হলে পৌরসভার সামনে একটা পুরান হাসপাতাল, সেই ঘরে মা আমি মাইয়া পোলা আমার মায়ের নিয়া আমি আশ্রয় নিছি রাত্রে। তাই মা সেই জায়গায় বই আমার মা মারা গেছে, ছেলে মারা গেছে, আমি 10 বছর ছিলাম। মা, তারপরে আমার হ্যান্ডে উচ্ছেদ করে দিয়েছে। আমি কোনো জায়গায় কোনো দখল পাই না। মা, আমি এই যেখানে বইয়ে কথা বলতে আছি, মা আমি এইখানে 5 বার ঘর উঠেছি,
5বার আমার উচ্ছেদ করছে, আমার একালে হুতহারা হচ্ছে মা গো। তো মা এখন আপনি যে ঘর দিয়েছেন মা, 15 জন লোক আমার ঘরে, আমি সেই ঘরে বসবাস করি মা। আপনি যে করছেন আমাগো বানুরি বেড়া, আমার চৌকাটটা অন্ধ মাগো। এই যে বানুরি বেড়া, বরিশাল, উজিরপুর নেতা কর্মী যারা আছে মা, সবাই আমার ভালো জানে। এখন মা এই ঘর পাইয়া মা আমি খুশি মা। আপনার কি করবো মা, আপনার সাথে ভাত খাইছি, এখন ভাত খাবো আশা। আপনি যদি একটু বানুরি ভেড়া আইতেন মাগো, তবে বানুরি ভেড়া ধন্য হইতে মা। আপনি যদি একটু বানুরি ভেড়া আইতেন মা, মা আপনি একটু বানুরি ভেড়া আসবেন মা। যত গরিব দুঃখী মা আপনার জন্য কাঁদতে আছে মাগো। আপনারও মা বাপ নাই, মোরও মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, জনম দুঃখিনী মাগো। আমি একটা দাবি করি মা, আপনি একটু বানুরি ফেরে আসেন মা। আপনার সাথে দুঃখ খানা খাওয়ার নিয়ে আসা মা, আর কোনো আশা নাই মা। আচ্ছা আসবো, দেখি সময় পেলাম। মা আপনি যেন ঘর দিয়েছেন, ঠেয়ায় যেন স্বপ্ন দেখতে আসি। ও মা স্বপ্ন না, এখন তো এই বাস্তবে মা। মা কি করবো আপনারে দিশা করতে পারি না মা। তো মা আপনি একটু বানুরি ফেরে আসেন মা, দয়া করিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। মা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন মা। আপনি 1000 বছর প্রধানমন্ত্রী থাকেন মা। আমি এই যে দেখতে চাই মা, আবার যেন আপনার জয় যুক্ত করিয়া এই বানুরি ভেড়াকে আপনার গলায় মালা পরাইতে যাইতে পারি মা। এই ব্যক্ত আমি করি মা। আমি আমার বক্তব্য শেষ করছি মা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী একজন পুরুষ উপকারভোগী সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন দিনমজুর অসহায় পিতার দিনমজুর সন্তান। আমার জন্মের পূর্বে ঘর বাড়ি নদীতে ভেঙে গেছে। আমার বাবা রাস্তার ধারে খুপড়ি ঘর তুলে আমাদের নিয়ে লালন পালন করতেন। বিভিন্ন সময় বর্ষা মৌসুমে আমাদের ঘর পানিতে তলাই থাকত। পানির ভিতরে বসবাস করতাম বর্ষাকালে। অনেক কষ্ট সহ্য করে আমার পিতা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার পিতা তৈরি করে দিয়ে যেতে পারেনি আমাদের জন্য একটি স্থায়ী বসবাসের ঠিকানা। আমার একটি কন্যা সন্তান আছে, ঘরে বৃদ্ধ মা আছে। আমিও একদিন হয়তো পারতাম না এরকম একটি স্বপ্নের ঘর তৈরি করে দিতে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জীবনে স্বপ্ন দেখতাম না একটা বিল্ডিং করে আমি বসবাস করব। কারণ স্বপ্ন দেখার মতো একটা পরিস্থিতি থাকার দরকার। আমার সেই পরিস্থিতি নাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি দিনমজুরি কাজ করি, দিন আনি দিন খাই। আমার পক্ষে একটি ঘর তৈরি করা, একটু জায়গা ক্রয় করা সম্ভব নয়। তো মমতাময়ী মা, আপনি উপহার দিয়েছেন আমাদের 2 শতক জমির উপরে একটি পাকা ঘর, তারই পাশে দিয়েছেন একটি পুকুর খনন করা, তারই পাশে দিয়েছেন টিউবওয়েলে বিশুদ্ধ পানি পান করার সুবিধা, আমাদের ঘরে দিয়েছেন আপনি বিদ্যুতের ব্যবস্থা। মমতাময়ী মা, এই ঋণ আমরা শোধ করতে পারবো না বা আমার ছোট সন্তানের জন্য আমি আপনার উসিলায় একটি ভবিষ্যৎ তৈরি করতে পেরেছি। আপনি তৈরি করে দিয়েছেন আমাকে, আমার সন্তান নিয়ে বৃদ্ধ মাকে নিয়ে থাকার মতো একটি পাকা বিল্ডিং, যা আমার কাছে রাজপ্রসাদের সমান। মা আমার রাজপ্রসাদে আপনি আমাকে তুলে নিয়েছেন, রাস্তা থেকে তুলে নিয়ে আপনি আমাকে দিয়েছেন রাজপ্রসাদ। মা এতে আমি যে কি খুশি হয়েছি, আমার পরিবার এত আনন্দিত। মা আমার আপনাকে আনন্দ অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। মা মমতাময়ী মা, আপনি না হলে আমাদের সম্ভব হতো না এরকম একটি ভালো জায়গায় থাকা। আমাদের দিয়েছেন জমি, আমরা জমিতে চাষ করতে পারবো বিভিন্ন রকমের ফসলাদি, শাকসবজি চাষ করে আমরা খেতে পারবো। মা
আমাদের কষ্ট থাকবে না মা। আমাদের কষ্ট থেকে আপনি আমাদের তুলে এনেছেন রাজপ্রসাদে। মাগো, আপনি যদি একবার চোখে দেখে যাইতেন আমাদের এই সুখের দিনগুলি, মা, আপনি না হলে সম্ভব হতো না। অসম্ভব কষ্ট, দুঃখ, কষ্ট সহ্য করেছি বাগো। অনেক মানুষ অনেক কথা বলছে বাগো। বর্ষার সিজনে ভাত পাক করতাম, সে ভাত পানিতে পরে নষ্ট হয়ে যেত, না খেয়ে ঘুমোতে হতো। কিন্তু আজ আপনার উসিলায়, আপনার দেহ উপহার পেয়ে আমরা সেই কষ্ট দূর করতে পারব। মাগো, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু লাভ করো। মাগো, আমার বৃদ্ধ ভাইয়ের তো আপনার জন্য সারাক্ষণ দোয়া করতে থাকে। যখন থেকে আমার বৃদ্ধ মা শুনতে পেয়েছে আপনি আমাদের একখান ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমার মা নামাজ পড়ে উচ্চ স্বরে আপনার জন্য দোয়া করতে থাকে। মাগো, আমিও দোয়া করি, আমার ছোট সন্তানও দোয়া করে আপনার জন্য। বাবা, আপনি বারবার আমাদের কাছে ফিরে আসুন প্রধানমন্ত্রী হয়ে, এই কামনাই করি। মাগো, আপনার দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধুর কন্যা আপনি। বঙ্গবন্ধু চেয়েছিলেন এই সোনার বাংলার মানুষ সুখে থাকবে, আমাদের মতো মেহনতি মানুষগুলো সুখে থাকবে, শান্তিতে থাকবে। সেই স্বপ্ন আপনি আজ পূরণ করতেছেন মা। ধন্যবাদ মাগো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বানরি প্রান্তে যারা আছেন। স্যার, আমাদের গোয়াইনঘাটে আসলে বৃষ্টি হচ্ছে, আমাদের এই দুইটি লাইনই খুব আনস্টেবল। তো এবারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা যুক্ত হতে পারেননি তারা স্যার আপনার জন্য কিছু অনুভূতি পাঠিয়েছেন, আমরা তাদের সেই অনুভূতিগুলো একটু শুনতে পারি। আচ্ছা, উনি যদি আমাদের জন্য জীবন দিয়ে ফেলা, ওনার জন্য আমরা জীবন দিব। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। জিনাল আমার জন্মস্থান ছিল হাতিয়া, ওইখানে আমাদের জায়গা জমি সব নদী লয়ে গেছে। আমরা অনেক কষ্ট ফ্যামিলি থেকে আমি এখানে আসি। শেখ হাসিনার উদ্দেশ্যে আমরা এই ঘরটা পাইছি। এখানে আসার পরে আমার জীবনে মাথা ঘুরে স্থান পাইছি, আমি জায়গা জমি পাইছি। আমি এখন নিরাপত্তাতে রাত্রে হলে একটু বাল বাচ্চা নিয়ে আমি শান্তিতে একটু ঘুম যেতে পারি। সহবাটি আমরা আগে কর দিচ্ছেন, যেন আমরা বড় সুখী শান্তি হয়েছি, বুঝছেন। আপনার আমরা ভিতরে বড় ফুর্তি আইছে। আর আজ আমরা যদি বুক সিরিয়া দেখাইতাম পারতাম, তা তো দেখাইতাম পারলাম। মানে আমরা তানো লাগে দোয়া করি, নামাজ পড়ি পড়ি দোয়া আল্লাহ করি, তান্তের লাগে দোয়া করি। আমি আগে যে দুঃখে ছিলাম, এখন আমি সুখে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কারণে আমি অনেক স্থানীয় হয়েছি। আমি লাখো লাখো কোটি কোটি বার আমি এর দোয়া করবো। আমার দোয়া তো ইয়ে নাই, আমার কোনো জিনিস নাই, আমার আছে আল্লাহ, আর এখন আছে প্রধানমন্ত্রী। আমি বনে বনে বেড়িয়ে বেড়াচ্ছি, এখন তার বাসা খান পেয়েছি। আমি যদি দিনমান যদি আমি যদি বেড়িয়ে যদি আসি, তারা এখানে আসে আমি বাসা খানে থাকতে পাবো। বয়স আমার কম হয় নাই, এই বয়সের কালে তার এই পর্যন্ত আমার কষ্টে কষ্টে জীবন গেল। একটা ছেলে নাই, মেয়ে নাই, যে আমার গালে একটু পানি দিবি তাও নাই। প্রধানমন্ত্রী আমাদের একটা ঘর দিছে, আমরা ঘরটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহ আমার মন্ত্রীর, আল্লাহ তুমি সুস্থ রেখো, আল্লাহ তারে ভালো রেখো, আল্লাহ তারে আমি দোয়া করি সেজন্য সুস্থ থাকে, ভালো থাকে। এই জালবাইয়ে সারা জীবন মেয়ে ছেলে লিয়ে 20 বছর 25 বছর জালবাইও পারতাম না একটা বিল্ডিং উড়াইতে। কিংবা এই এত দামি জায়গা, এই জায়গায় যে জায়গা মোরা কিনু এমনও তৌফিক ছিল না। তাহলে যখন সরকারে যখন মগর ঘর দিছে আর এই জায়গা উন্নত জায়গা মগর দিছে, আমরা লাখ লাখ শুকুর
এই মাথা গোজার ঠাই পাইছি, বিল্ডিং পাইছি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে কিন্তু আমরা এখনো গোয়াইনঘাটের সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। এ পর্যায়ে স্যার আপনি যদি সমাপনী বক্তব্য সবার উদ্দেশ্যে দেন। বক্তব্য নাই, যাক সবাইকে আমার ধন্যবাদ। আর বাকি যারা আছে তাদেরকেও আমরা ইনশাল্লাহ ঘর করে দেব, এবং এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ এই ঘর করার ফলে শুধু একটা মানুষের জীবনই পাল্টে যাচ্ছে না, তারা যে সমস্ত পণ্য উৎপাদন করছে সেটাও আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে, এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। যে স্বপ্নটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন, আমরা সেটাই পূরণ করতে চাই, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আর আমি আবার বলবো, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং প্রশাসন থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা সংস্থা বা যারা যারা কাজ করেছেন বা এখন নির্মাণের সাথে যারা কাজ করেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা দেখলেন যে একটা মানুষের অনুভূতি, যে মানুষটা একেবারে ছিন্নমূল আজকে তার একটা ঠিকানা হয়েছে, এবং তার অন্তর থেকে কিন্তু যারা কাজ করেছেন সবাই সেই দোয়াটা পাবেন। এটাই হচ্ছে বড় পাওয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। আর আজকে যেসব জেলাগুলি আমরা বিশেষ করে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করতে পেরেছি, সেটা একটা বিরাট পাওয়া। আমি আশা করি বাকি যে সমস্ত জায়গাগুলিও আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জেলা উপজেলাকেই আমরা ইনশাল্লাহ ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।